বলেন। কনসিডারেশন, অ্যাওয়ারনেস, তারপর স্যার ডিসিশন মেটার পারচেজ করে। পারচেস বা ডিসিশন মেকিং, এটাকে কি বলে ফানেলের ভাষায়? কনভার্সন, স্যার তাই না? জি স্যার। আচ্ছা, আপনি এখন তিনটা জিনিসই আমাকে বলবেন বোঝায়। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, আর এটা হইতেছে কনভার্সন। স্যার অ্যাওয়ারনেসটা হচ্ছে স্যার ব্র্যান্ড বা সম্পর্কে মানুষ থেকে পরিচিত করা। হ্যাঁ। হ্যাঁ, এরপর যে স্যার আমাদের তেমন কিছু না, তাদেরকে সেই সম্পর্কে জানানো হচ্ছে, এটা হচ্ছে অ্যাওয়ারনেস একটা অবস্থা। ওকে, ভেরি গুড। স্যার কনসিডারেশনটা হচ্ছে আহ, এই সেক্টরের গ্রাহকদের সম্ভাব্য সিদ্ধান্ত প্রস্তাব করা, যাতে তারা এর উপরে বিশ্বাস অর্জন করতে পারে। এটা হচ্ছে কনসিডারেশন লেখা আছে। আচ্ছা, বিশ্বাস অর্জন করতে পারে। আপনি যে এটা বললেন, আমরা ধরেন একটা প্রোডাক্ট সেল করব, তাহলে আমরা কি করতে পারি বিশ্বাস অর্জন করার জন্য? তাদের প্রোডাক্ট সম্পর্কে স্যার তাদেরকে জানানো, স্যার আমাদের প্রোডাক্টে এরকম এরকম পণ্য। আমাকে দুইটা কন্টেন্ট আইডিয়া দেন তো। স্যার যেমন ধরুন একটা চিপস পণ্য, এটা দাম প্রাইস স্যার, ওজন কতটুকু আছে স্যার, বা হুম হুম। ভিতরে স্যার কি কি আছে পণ্য স্যার, এগুলাই স্যার। আচ্ছা, ঠিক আছে, কনসিডারেশন পার্টটা বুঝলাম। কনভার্সনে কি হবে? কনভার্সন স্যার, হুম, কনভার্সন। ইনসাইড পাবো না স্যার। জি, বলতে পারবেন না? স্যার কনভার্সন, বাকিরা সাইলেন্ট থাকি, আমি সবার কাছে কোশ্চেন নিয়ে আসবো। স্যার আমি পুরো ক্লাস দেখি কিন্তু স্যার কোনো সমস্যা হচ্ছে স্যার। ওকে, আচ্ছা, আমি কোশ্চেন করব সবাইকে আস্তে আস্তে, অসুবিধা নেই। লাভিজ হাসান, কিছু বলবেন? স্যার আমি হচ্ছে আহ, আপনার ইয়ের জন্য যে প্রশ্নটা করছেন স্যার ওটা বলার জন্য স্যার বলছি। আচ্ছা, বলেন। স্যার হচ্ছে আমরা ফানেল যেটা সেলস ফানেল যেটা ই করছি, সেটা হুম মূলত হচ্ছে তিনটি ধাপে বিভক্ত হচ্ছে। হুম সেটা হুম হচ্ছে টপ অফ দা ফানেল, মিডিল অফ দা ফানেল, আর বটম অফ দা ফানেল। টপ অফ দা ফানেল আমরা হচ্ছে স্যার যেভাবে দেখছি গত ক্লাসে, সেখানে হচ্ছে অ্যাওয়ারনেস আর হচ্ছে ইন্টারেস্ট, এই দুইটা সেট নিয়ে হচ্ছে এদের গঠিত টপ অফ দা ফানেল। অ্যাওয়ারনেসটা হচ্ছে স্যার আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো সেই প্রোডাক্ট আসলে কি, সেটা হচ্ছে আমার পাবলিকলি বা মার্কেট প্লেসে সেটা অন্যদের জানানোর জন্য হচ্ছে অ্যাওয়ারনেসটা। আর হুম। ইন্টারেস্ট হচ্ছে যে সে ওই আমার এই প্রোডাক্টটা সম্পর্কে জানার পরে তার আগ্রহটা কতটুকু বৃদ্ধি করতে পারছি সেটা আর কি বোঝানোর জন্য হচ্ছে ইন্টারেস্টটা আমাদের ওইভাবে কাজ করতে হয়। দেন তারপরে হচ্ছে স্যার হচ্ছে মিডিল অফ দা মিডিল অফ দা ফানেলে হচ্ছে স্যার কনসিডারেশন। এই কনসিডারেশনটা হচ্ছে স্যার হচ্ছে আপনার তারা আমাদের যে প্রোডাক্টটা নিয়ে যে ঘাটাঘাটি করলো, সে আমাদের প্রোডাক্টটা নিবে কি নিবে না, এরকম একটা আছে। যেমন এরকম প্রোডাক্ট অন্যান্য আর অন্য জায়গায় থাকতে পারে, কিন্তু আমরা কি তাদের কি অফার দিতেছি বা আমাদের সাথে কম্পারিজন কম্পারিজনটা করবে, এটা তারা আমার এই কনসিডারেশনে এসে বুঝতে পারবে যে না, কোনো জায়গায় আছে দেখা গেল যে ওরা এমনিতেই দিতেছে, আমরা যদি ওই জায়গায় তাদের 20% ছাড় বা বিভিন্ন অফার বা বাই ওয়ান গেট ওয়ান এরকম একটা ফিক্সড বিষয় দেখতে পারে, সেক্ষেত্রে তারা আমাদের দিকে এগিয়ে আসবে। সেই বিষয়টা যখন শেষ হবে তখন তারা আসবে বটম অফ দা
ফানেলে। বটম অফ দ্য ফানেলে যখন আসবে তখন তারা ডিসিশন মেক করতে একটু এগিয়ে আসবে। তখন তারা তারা সিদ্ধান্ত নিবে যে সে আমাদের প্রোডাক্টটা নিবে কি নিবে না। যখন সে আমাদের এখান থেকে সেরকম পাবে, অফার গুলি বা সুবিধাগুলো পাবে যে না এই প্রোডাক্টটা নিলে আমার এইরকম এইভাবে কাজ হবে, বা আমি যে উদ্দেশ্যে প্রোডাক্টটা নিব সেটা আমি ফুলফিল করতে পারবো, তখন সে আমাদের পারচেস পারচেস ধাপটাই চলে আসবে। যখন সে পারচেস ধাপে চলে আসবে তখন সে আমাদের একটা কাস্টমার হয়ে যাবে, পরবর্তীতে আমরা তাকে রিটার্গেটিং করতে পারবো। এক্স্যাক্টলি, ভেরি গুড। আপনার এক্সপ্লেনেশনটা খুবই সুন্দর ছিল। আমিও হয়তো বা এত সুন্দর করে বোঝাই নাই। তবে এক্স্যাক্টলি একদম টু দ্য পয়েন্ট আপনি বলছেন। থ্যাংক ইউ। তো যদি সেলস ফানেল বুঝে থাকেন, আপনি আপনার ক্লায়েন্টকে বা ব্র্যান্ডকে কন্টেন্টের আইডিয়াও দিতে পারবেন। কারণ একজন মার্কেটার বুঝে আসলে কখন কোন কন্টেন্ট ইউজ করতে হবে অ্যাডে। ঠিক আছে, অ্যাওয়ারনেসের জন্য কি ধরনের কন্টেন্ট ইউজ করতে হবে, তারপর কনসিডারেশন পার্টে কি ধরনের কন্টেন্ট ইউজ করতে হবে, এই জিনিসগুলা ডিফারেন্স। তো আবার সেলসের ক্ষেত্রে গিয়ে আপনি একটা অফার ক্রিয়েট করবেন। অফার মিন্স এমন না যে ফ্রি শিপিং দিলাম আর হচ্ছে ডিসকাউন্ট দিলাম, এটাই আমার অফার। অফার বিষয়টা আর একটু বড় জিনিস। ধরেন যে আপনি একটা জ্যাকেট, উইন্টার জ্যাকেট সেল করবেন। উইন্টার জ্যাকেট কিন্তু মার্কেটে কম বেশি সবাই সেল করতেছে। ধরেন ধরেন 1,000 জন কম্পিটিটর আছে আপনার। তো এখন 1,000 জন মানুষ শুধু জ্যাকেটটাই সেল করতেছে, কেউ কেউ ফ্রি শিপিং দিতেছে, কেউ কেউ দিতেছে না। তো এমন যদি হইতো যে আপনি একটা জ্যাকেট সেল করতেছেন, সাথে আপনি ফ্রি শিপিং দিতেছেন এবং একটা উইন্টার টুপি দিতেছেন, ঠিক আছে, উইন্টার হ্যাট, শীতের টুপিটা আপনি হচ্ছে একটা মানে ফ্রি মেথডে দিয়ে দিয়ে দিতেছেন বা একটা গিফট হিসেবে তাকে দিতেছেন। তো কাস্টমার চিন্তা করবে কেন আপনার প্রোডাক্টটা নিবে না সে। সবাই তো জ্যাকেট সেল করতেছে হাই প্রাইসে, বাট আপনিও জ্যাকেট সেল করতেছেন, তাদের মতো করে প্রাইস বসাইছেন, বাট আপনি একটা জিনিস ডিফারেন্স নিয়ে আসছেন, সেটা হলো একটা গিফট, একটা উইন্টার হ্যাট। তো এই যে একটা কাস্টমারের ইন্টারেস্ট তৈরি করা এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে গিয়ে তাকে একটু এক্সট্রা বেনিফিট দেওয়া, এতে কাস্টমাররা প্রায়োরিটি দেয় আপনার ব্র্যান্ডকে অন্যদের থেকে। তখনই আমাদের সেলসটা ভালো হয়। তো এটা, এই অফারটা আপনি বিভিন্ন ধরনের চিন্তা করে তৈরি করতে পারেন। কেউ কেউ ফ্রি শিপিং দিয়ে একটা অফার তৈরি করে প্রোডাক্টের সাথে, বিভিন্ন ধরনের গিফট দিয়ে হচ্ছে অফার তৈরি করে। যেমন আমরা যখন সার্ভিস সেল করি, আমাদের তো সার্ভিস শুধু মেটা অ্যাড ম্যানেজমেন্ট সার্ভিস, তাই না? আমি কিন্তু সাথে ধরেন যে ইমেল মার্কেটিংটা ফ্রি দেই, তারপরে এসইওটা ফ্রিতে দেই, কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা ফ্রিতে দেই। এগুলো সব কিছু আমিও তাকে হচ্ছে একদম ফ্রিতে দিই যদি আমার মেটা অ্যাড ম্যানেজমেন্ট সার্ভিসটা কেউ নেয়। এটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য। তো এইটা হচ্ছে অন্যান্যদের থেকে আমাকে একটু আলাদা রাখে। বুঝতে পারছেন? দেখেন, একটা ইমেল মার্কেটিং এক্সপার্টকে যদি ক্লায়েন্ট হায়ার করে, ওকে কিন্তু দিতে হবে মিনিমাম $200 পার মান্থ, মিনিমাম। ম্যাক্সিমাম তো হিসাব ছাড়া $2,000-3,000 হয় মান্থলি। তো ধরলাম $200। এসইও এক্সপার্টকে মান্থলি দিতে হলে তাকে দিতে হবে $500। তারপরে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য তাকে হায়ার করতে হতে পারে অন্য কাউকে, সেটা আবার $300-এর নিচে পাবে না। তো এই যে আমার সার্ভিসটাকে আমি এক্সপান্ড করলাম বিভিন্ন প্রাইসিং বসায়, এবং আমি নিচে লিখে দিলাম যে অল ইন ওয়ান
ফর টুডে, আজকের জন্য তুমি আমার কাছ থেকে $399, $399 তুমি আমার ফুল প্যাকেজটা পেয়ে যাবা। তখন ক্লায়েন্ট চিন্তা করবে কেন আমি নেব না এটা, তাই না? অনেকগুলো কস্টিং তার বেঁচে যাইতেছে এবং সে একজন প্রফেশনালের সাথে কাজ করতে পারতেছে। এটা শুধু যে আমাদের সার্ভিস বা একটা প্রোডাক্ট এমন না। আপনারা যে ইন্ডাস্ট্রিতে আছেন, যে জায়গায় আছেন, আপনি আপনার বিজনেসটাকে সেই অফারে নিয়ে যাবেন, সেই অফার ক্রিয়েশনের ব্যাপারে নিয়ে যাবেন। একটা অফার তৈরি করবেন, তারপর সেল করবেন, দেখবেন যে আপনার সেল ভালো হবে। আপনার কম্পিটিটর যা দিতেছে, আপনার কম্পিটিটর যদি ধরেন যে $300 সমমূল্যে একটা প্রোডাক্ট সে 1000 টাকায় সেল করে, আপনি $350 মূল্যের একটা প্রোডাক্ট আপনি 1000 টাকায় সেল করেন, আপনি 50 টাকা লাভ কম করেন, বাট আপনি কাস্টমারকে হ্যাপি রাখার চেষ্টা করেন। ঠিক আছে? প্রাইস কিন্তু আপনার আপনার কমানো লাগতেছে না, বাট আপনি বেনিফিটটা একটু বেশি দিতেছেন। আচ্ছা। আবিদ হাসান, জি স্যার। বলেন সেলস ফানেল বলতে কি বোঝেন? স্যার সেলস ফানেল হচ্ছে একটা ধাপ, যে ধাপের স্যার তিনটা অংশ আছে স্যার: টপ অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল এবং স্যার টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল এবং বটম অফ দ্য ফানেল। স্যার জি, টপ অফ দ্য ফানেলে আমরা টপ অফ দ্য ফানেলে দুইটা জিনিস আছে স্যার: অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট এবং ইন্টারেস্ট। অ্যাওয়ারনেস এর কাজ হচ্ছে স্যার আমাদের যে প্রোডাক্ট আছে এটা সম্পর্কে আমরা আমাদের যে কাস্টমার আছে, যারা আমাদের দর্শক আছে তাদেরকে আমরা জানাতে পারি যে আমাদের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা সম্পর্কে আমরা জানাতে পারি যে আমাদের প্রোডাক্টটা কি বা কি সম্বন্ধে ব্যবহৃত হয় বা আমাদের প্রোডাক্টের কাজ কি। এটা ইন্টারেস্ট হলো যে আমাদের যে প্রোডাক্টটা আছে, যে যারা নিতে ইচ্ছুক বা যাদের দরকার, তারা তাদেরকে তাদের সামনে এমন ভাবে উপস্থাপন করতে পারি যাতে তারা আমাদের প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড হয় এবং কেনার জন্য আগ্রহী হয়। এবং মিডল অফ দ্য ফানেলে কনসিডারেশন থাকে। এটি মূলত একটি কনসিডারেশনের বেস হিসেবে কাজ করে। এখানে আসলে আমাদের যে কাস্টমার গুলো আছে তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে তারা প্রোডাক্টটা নিবে কি নিবে না, বা আমাদের কোনো অফার থাকলে তারা এখানে বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা অন্যান্য প্রোডাক্টের সাথে সাথে তুলনা করে দেখতে পারে যে এটা কেমন। এবং বটম অফ দ্য ফানেলে থাকে ডিসিশন এবং পারচেজ। ডিসিশনের ডিসিশনে তারা ডিসিশন নিতে পারে যে আমাদের প্রোডাক্টটা আসলে তাদের জন্য উপকারী বা এই কার্যকর কিনা। সেটা তারা ডিসিশন মেক করে আমাদের প্রোডাক্টটা পারচেজ পর্যন্ত নিয়ে যেতে পারে এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে তারা প্রোডাক্টটা নিবে কি নিবে না। আচ্ছা, আপনি মিডল অফ দ্য ফানেলেও বলছেন এই কথা এবং হচ্ছে বটম অফ দ্য ফানেলেও বলছেন এই কথা, তাহলে পার্থক্য কেমনে হলো? তা মিডল অফ দ্য ফানেলে বলছেন না যে ডিসিশন মেকিং করবে? স্যার যে আমাদের মিডল অফ দ্য ফানেলে স্যার যে আমাদের যে অফার গুলো আছে সেগুলো তারা যাচাই বাছাই করতে পারে। না, এটা কিন্তু ভুল ভুল বললেন। মিডল অফ দ্য ফানেলে অফার যাবে না। মিডল অফ দ্য ফানেলে আপনি কাস্টমারের ট্রাস্ট বিল্ড আপ করবেন। কাস্টমারকে আপনি জানাবেন প্রোডাক্ট সম্পর্কে, হাউ টু ইউজ, বিভিন্ন ধরনের টেস্টিমোনিয়াল যেগুলো হচ্ছে কাস্টমারের ফিডব্যাক, এগুলাই প্রমোট করতে থাকবেন কনসিডারেশন পার্টে। এগুলো দেখানোর পর ডিসিশন মেকিং পর্যায়ে আসে। ডিসিশন মেকিং এর পার্টটাই হইতেছে বটম অফ দ্য ফানেলের অংশ। আচ্ছা, আপনি বলেন তো, ওই যে কনসিডারেশন বা মিডল অফ দ্য ফানেল, এইখানে জি কি ধরনের কন্টেন্ট আমরা ইউজ করতে পারি একটা হেডফোনের জন্য? উম, স্যার
এখানে আমরা একটা হেডফোনের জন্য স্যার কিছু অফার ক্রিয়েট করে দিতে পারি, বা না, অফার না, হেলথ, বা মিডল স্যার অফ দ্য আমাদের ফানেল। কি কি ধরনের মানে আমাদের প্রোডাক্টটা কি হুম হুম। ধরনের জন্য হেল্পফুল, তারপর সাউন্ড কোয়ালিটি স্যার, ব্যাটারি হেলথ, এগুলো সম্পর্কে আমরা জানাতে পারি যে এটা প্রোডাক্টটা অনেক মানে আমাদের হেডফোনটা যদি কেউ কিনে তাহলে ব্যাটারি অনেক লং লাস্টিং করবে, তারপর সাউন্ড কোয়ালিটি ভালো পাবে। আচ্ছা, আরেকটা হইতেছে টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল কিন্তু মানে এই মুহূর্তে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যে কোনো বিজনেস দেখেন, এস্টাবলিশড একটা ব্র্যান্ড, ওরা এই জিনিসটাকে অনেক বেশি প্রমোট করে। তাদের 10,000 কাস্টমার আছে, তাদের 1 লক্ষ কাস্টমার আছে, 50,000 কাস্টমার আছে, হ্যাপি কাস্টমার, এবং রিভিউ আছে। অনেকে হচ্ছে ইউজিসি কন্টেন্ট বানায়। ইউজিসি বলতে বোঝাইতেছি ইউজার জেনারেটেড কন্টেন্ট। আপনি একটা প্রোডাক্ট সেল করছেন এবং আহ, সেই কাস্টমারটা হচ্ছে, যাকে সেল করছেন সে হচ্ছে ভিডিও করে একটা রিভিউ দিছে, সেই প্রোডাক্টে সন্তুষ্ট। এই টাইপের কন্টেন্ট গুলাকে বলে টেস্টিমোনিয়াল। এগুলোও কিন্তু কনসিডারেশন পার্টে প্রমোট করা যায়। জি স্যার। আর কিভাবে ইউজ করে, এটাও একটা কন্টেন্ট টাইপ, কনসিডারেশন পার্টের মিডল অফ দ্য ফানেলে। জান্নাতুল ফেরদৌস। জি স্যার। আচ্ছা, আপনি জাস্ট বলেন, আপনি জাস্ট বলেন যে আহ, একজন উদ্যোক্তা, ভালো করে বুঝেন, একজন উদ্যোক্তা সে হচ্ছে গুড় তৈরি করে অর্গানিক ওয়েতে, অর্গানিক ফুড হিসেবে। সে হচ্ছে গুড় তৈরি করে, গুড় বুঝছেন? জি। হ্যাঁ, গুড় তৈরি করে। তো ধরলাম আপনি করেন এটা, বা আমি করি। এখন এই যে গুড়টা, এটা আমি সারা বাংলাদেশে সেল করব। আমার বিজনেস আগে ছিল না, আমি আজকে বিজনেস শুরু করলাম। কিভাবে আমি আগাবো? স্যার অ্যাওয়ারনেসের মাধ্যমে। অ্যাওয়ারনেসটা কিভাবে করবো আমাকে বুঝায় বলেন। স্যার ফানেলে যাব, আপনার টপ অফ দা ফানেলে অ্যাওয়ারনেসের মাধ্যমে, কারণ অ্যাওয়ারনেসে আপনার লোক সংখ্যা বেশি থাকে এইখানে। করলে আপনার সবাই লোক সংখ্যা বেশি থাকার কারণে সবাই জানবে এর জন্য স্যার। আমি বলতেছি যে আপনি কিভাবে এটা প্রমোট করবেন। আমি তো জানি লোক সংখ্যা বেশি থাকবে অ্যাওয়ারনেসে। ধরেন আপনি একটা কাজ পাইছেন এরকম, একজন গুড়ের উদ্যোক্তা আপনাকে দিয়ে কাজ করাবে ফেসবুক অ্যাডের। আপনি ওনাকে কিভাবে বোঝাবেন যে কিভাবে আমাদের কাজটা হবে? বলেন, ক্লাসে কথা হইতেছে। স্যার এটা পারতেছি না, একটু বোঝাই দেন। আপনি হোমওয়ার্ক করছেন? জি না স্যার। হোমওয়ার্ক করেন নাই কেন? স্যার নোট করে রাখছি খাতায়, কিন্তু আপনার হোমওয়ার্কে সাবমিট করা হয় না ল্যাপটপের খাতায় নোট পাশে। করছেন, খাতা আনছেন? জি না স্যার, খাতা বাসায়। খাতায় যদি কেউ নোট করেন, সেই নোটের পিকচার হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। জি স্যার। আচ্ছা, হোমওয়ার্ক করলে তো আপনার এই জিনিসটা পাওয়ার কথা, অ্যাওয়ারনেস কি, কনসিডারেশন কি, কনভার্সন কি, তাই না?
সোনিয়া আক্তার। জি স্যার। বলেন, ওনার অ্যান্সারটাই আপনি দেন। স্যার কাজ করেন না। বুঝে নাই? আমি হোমওয়ার্ক করি না, এই জন্য পাঠাই না। আপনি কত ক্লাস করেন নাই? করছি, কিন্তু বাসায় প্রবলেম বলে করা হয় না। কি প্রবলেম? আমার বাড়ির কিছু প্রবলেম। আপনি পিক্সেলের হোমওয়ার্কটা করছেন? ঠিক বলে হোমওয়ার্ক। ঠিক আছে, আপনি তাহলে আগামীকাল হোমওয়ার্ক সাবমিট করে দিবেন, বা আজকের মধ্যেই। আর আগামী ক্লাসে আমি আপনাকে আগে কোশ্চেন করব। আচ্ছা স্যার। এমডি রবিউল ইসলাম, জি স্যার। আপনি একটু বলবেন বলবেন। যে আমার কথা আমি শুনতে পাচ্ছি। জি সবাই স্যার, মিউট করে দেন। রবিউল ইসলাম, আপনি একটু বলবেন যে আমরা কিভাবে একটা গুড়ের উদ্যোক্তার ব্র্যান্ডকে, বা যে কিনা গুড় সেল করে, এই গুড় প্রোডাক্টটাকে আমরা সারা বাংলাদেশে সেল করতে চাই, কিন্তু এই গুড় সম্পর্কে কেউ জানে না, বাট ছোটবেলা থেকে অনেক খাইছে বাজার থেকে নিয়ে, এখন অনলাইনে আমরা এটা সেল করব। এই জন্য আমাদের কি কি ধরনের কাজ করতে হবে? স্যার, প্রথমে আমরা অর্গানিক ওয়েতে যে গুড়টা প্রসেস করব সেটার একটা ভিডিও মেক করব বা কিছু পিকচার নিব। এগুলা মানে কিভাবে প্রসেসিংটা হচ্ছে আর এগুলোর কি উপকারিতা, বা এখানে কোনো হাইজিন বা অন্য কোনো রাসায়নিক মিক্স করা হচ্ছে না, এরকম বিষয়গুলা সবাইকে জানাবো। এটা অ্যাওয়ারনেস এর মাধ্যমে। তারপরে যখন স্যার প্রোডাক্ট সম্পর্কে সবারই আগ্রহ হবে, তারপরে আমরা স্যার সবার ইন্টারেস্টটা বুঝতে পারবো। তারপর স্যার কনসিডারেশনের মাধ্যমে আহ, গুড় সম্পর্কে সবাইকে জানাবো, যে প্রায় আমাদের কি কি অফার আছে বা কত টাকায় বিক্রি করি। তারপর অফার ওনারা তো কনসিডারেশন পার্টের কথা না। অফার কোন জায়গায় থাকবে? বটম অফ দ্য ফানেল। বটম অফ দ্য ফানেলের কাজই হচ্ছে সেলস জেনারেট করা। পার্সেস বা ডিসিশনের জায়গায় থাকে স্যার, বটম হ্যাঁ অফ দ্য। ঠিক আছে, বাট আপনি কনসিডারেশনটা ক্লিয়ার করেন নাই। স্যার কনসিডারেশন পার্টে স্যার আমরা স্যার সেখানে কি করতে পারি প্লেসি। বলেন নাই, বলেন নাই, ভালো করে বলেন। আপনি কি কনসিডারেশন পার্টটা সবার প্রথমে বলে ফেলছেন? স্যার যে ভিডিও বা ফটোগুলো নিব সেটা। হ্যাঁ। আচ্ছা স্যার। তারপর স্যার ডিসিশনে গিয়ে আমাদের অফার, প্রোডাক্ট প্রাইস অন্যদের চাইতে আমাদের ওয়েট বা প্রোডাক্ট প্রাইস গুলো সম্পর্কে ডিটেইলসে বলবো। আচ্ছা শুনেন, আমি একটা জিনিস ক্লিয়ার করি আবার। গতকাল ক্লাসের গত ক্লাসের একদম শেষ সময় আমি কিন্তু আপনাদের একটা জিনিস বলছিলাম, মনে আছে? যে এমন একটা প্রোডাক্ট আমি যদি সেল করি, যে প্রোডাক্টটা অলরেডি মার্কেটে আছে, সেটা কিন্তু আর ওই টপ অফ দ্য ফানেলের কোনো কাজ নাই। টপ জি অফ স্যার। দ্য ফানেল স্কিপ করে আমরা কনসিডারেশন থেকে শুরু করে বটম অফ দ্য ফানেল, বা মিডল অফ দ্য ফানেল শেষ করে বটম অফ দ্য ফানেলে যাব। এখন এই গুড় জিনিসটা বাংলাদেশের কে জানে না বলেন তো? সবাই জানে। সবাই জানে।
তাহলে এটা কি প্রমোট করার দরকার আছে যে এটা এইভাবে কাজ করে, এটা খাইলে এমন লাগে? স্যার। বলার তো দরকার নাই, নামও জানে সবাই, কিন্তু জানে না হেলথ বেনিফিট, তারপর এটা কিভাবে প্রসেস করা হয়, এই জিনিসগুলো মানুষ জানে না, খুব অল্প সংখ্যক মানুষ জানে। তো আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে, কনসিডারেশন পার্ট থেকে শুরু করে বটম অফ দ্য ফানেলে যেতে হবে। এখন বলেন তো কি কি করবেন? স্যার তাহলে আমরা যে ভিডিও বা ফটোগুলো নিয়ে হুম আমরা যে ওদের চাইতে যে অফার গুলো থাকবে বা আমাদের যে আহ, আমরা যে কোনো কেমিক্যাল বা হাইজিন প্রোডাক্ট ইউজ করি না সেগুলোতে সম্পর্কে দেখাবো। হুম। তারপর আমাদের প্রাইস বা ওয়েট সম্পর্কে জানাবো। তার আমরা হোলসেল বা পাইকারি বা খুচরা যেভাবে বিক্রি করি সেই বিষয়গুলো জানাবো। সেইভাবে মূলত হোলসেলের জন্য আপনার বিজনেস স্ট্র্যাটেজিটাই আলাদা থাকবে, হোলসেল। আর রিটেইল হিসেবে যদি আপনি খুচরা বিক্রি করেন, ওইটা বিজনেস মডেলটা হবে আলাদা। টোটাল দুইটা ডিফারেন্ট ওয়েতে যাবে। আপনি একসাথে দুইটাকে প্রমোট করতে পারবেন না, এটা সেলসে অনেক এফেক্ট করবে। যেমন আপনি প্রমোট করতেছেন এই একটা সিঙ্গেল প্রোডাক্ট, 1 কেজি কিনলে প্রাইস পড়তেছে 400 টাকা বা 500 টাকা, হাফ কেজি কিনলে পড়তেছে 250 টাকা, এরকম, তাই না? এখন আপনি যদি এখানে শেষের দিকে যায় বলে দেন যে কারো যদি হোলসেলে দরকার হয় যোগাযোগ করেন, তার মানে এখানে দুই ধরনের অডিয়েন্স আপনাকে আপনার ভিডিওটা দেখতেছে। একটা হচ্ছে হোলসেলার, মানে হোলসেল যারা মানে ক্রয় করে ওরা, আবার হচ্ছে রিটেইল মানে সাধারণ কাস্টমার। দুইটার মধ্যে এফেক্ট পড়বে এবং আপনার অ্যাডের রেজাল্ট খারাপ আসবে, অ্যাডের পারফরমেন্স ধীরে ধীরে ড্রপ করবে। তো এটা করা যাবে না। হোলসেলের জন্য আপনার কন্টেন্টের কোয়ালিটি, কন্টেন্টের যে ফিচারগুলা, সেগুলা টোটালি বেসড অন হোলসেল, হোলসেলের উপরে ভিত্তি করে আপনি তৈরি করবেন। যেহেতু রিটেইলার হিসেবে আপনি কাজ করতেছেন, আপনি এখানে হোলসেলের প্রশ্নই আনবেন না। ঠিক আছে? জি স্যার। তাহলে একটা গুড়ের ব্র্যান্ডের জন্য আমরা মার্কেটিং করতে পারি। প্রথমে সেই গুড়টা কিভাবে প্রস্তুত করা হয়, এটার কোনো নেগেটিভ ইফেক্ট আছে কিনা। নেগেটিভ ইফেক্ট অবশ্যই কম দেখাইতে হয়, তাই না? কম দেখাইতে হয়, পজিটিভ ইফেক্টগুলোই হচ্ছে বেশি দেখানো হয়। কোন ডাক্তার কি ধরনের পরামর্শ দিছে, কোন ধরনের রোগীদেরকে এই গুড় খাওয়ানোর জন্য পরামর্শ দিছে চিনির বদলে, হ্যাঁ, এগুলোও কিন্তু হাইলাইট করা যায়। তো এগুলো দেখানোর পর একটা একটা সময় গিয়ে আপনি কাস্টমারের টেস্টিমোনিয়াল নেন, যে আপনার কাস্টমার এই প্রোডাক্টটা নিছে, ওদের রিয়াকশনটা কি, ওদের আসলে কথাটা কি, কতদিন থেকে আপনার কাস্টমার তারা, এগুলো নিয়ে আপনি কয়েকটা টেস্টিমোনিয়াল ভিডিও তৈরি করতে পারেন। এগুলো কিন্তু কনসিডারেশন পার্টে যাবে। যাওয়ার পর সেলস তৈরি করার জন্য আপনি একটা অফার তৈরি করবেন। অফারটা হবে কম্পিটিটিভ অফার, প্রতিযোগিমূলক একটা অফার। একজন উদ্যোক্তা যে কিনা থাকে রাজশাহী, সে গুড়টা প্রসেস করতেছে, ধরেন 1 কেজিতে সে দিতেছে 440 টাকা বা 450 টাকা দিতেছে 1 কেজি, আর হাফ কেজিতে দিতেছে ধরেন 250 টাকা। এখন উনাকে আপনি কিভাবে বিট করে আপনার প্রোডাক্ট সেল করবেন? আপনার প্রোডাক্ট সেল হবে আপনি যদি সেম ভাবেই প্রাইসিং করেন, ওনার সাথে সেম ভাবে যদি প্রাইসিং করেন, মার্কেটিং স্ট্র্যাটেজিও যদি সেম থাকে, আপনি সেল করতে পারবেন। এমন না যে সেল হবে না, সেল হবে, ফেসবুক আপনাকে সেল এনে দিবে। কিন্তু ওনার থেকে যদি আপনি ভালো করতে চান, তাহলে ওনার থেকে বেটার একটা অফার আপনাকে তৈরি করতে হবে। তখন আপনি দেখেন, যে গুড় খায় সে কিন্তু হচ্ছে রেগুলারই নেয়,
চিনির বোতলে যদি কেউ গুড়টা নেয় তাহলে হচ্ছে কিন্তু সে রেগুলার নেবে আপনার কাছ থেকে। এখন আপনি যদি এমন একটা অফার তৈরি করেন যে আম, আপনি আমার কাছ থেকে প্রথমবার যে গুড়টা নিলেন, পরবর্তীতে আপনি অলওয়েজ 10% ডিসকাউন্টে আমার কাছ থেকে গুড়টা পাবেন। ঠিক আছে? এটা জি হচ্ছে স্যার। একজন এক্সিস্টিং কাস্টমারকে হচ্ছে আপনি একটা ডিসকাউন্ট দিলেন 10%। অথবা আপনি এটাও করতে পারেন যে কেউ যদি 2 কেজি গুড় নেয় একসাথে, তাহলে সে 10% বা 15% ডিসকাউন্ট পাবে। সিঙ্গেলও নিতে পারে বা 2 কেজিও নিতে পারে, আরো বেশিও নিতে পারে। যত বেশি নিবে ডিসকাউন্টের পরিমাণটা তত বেশি হবে। ঠিক আছে? তো কম্পিটিটর কিন্তু এভাবে চিন্তা করতেছে না। কম্পিটিটর জাস্ট প্রোডাক্ট সেল করতেছে একটা 1 কেজি, হাফ কেজি এরকম করে। তো বিজনেসকে স্কেল আপ করতে হলে আপনাকে বিভিন্ন ধরনের বান্ডেল তৈরি করতে হবে। যেমন 2 কেজি, 2 কেজিতে পাইতেছে হচ্ছে 15% অফ, বা 3 কেজি নিলে একটা ফ্রি শিপিং পাইতেছে। এরকম অফার তৈরি করতে হবে এক এক সময় এক একটা। যেটা ভালো করে ওইটা নিয়ে কন্টিনিউ করবেন। আবার টেস্টিং করতে হবে কিন্তু। গতকাল আমি একটা পোস্ট করছিলাম, আপনারা কেউ দেখছেন কিনা। আমি যে জিনিসটা বললাম যে টেস্টিং, এটা কিন্তু হচ্ছে মার্কেটিং জগতের খেলা। দেখেন, আপনি আপনার স্ট্র্যাটেজি বানাইছেন, গুড় আপনি সেল করতেছেন ধরেন 1 কেজি করে। হুম, 1 কেজি করে সেল করতেছেন। এখন মার্কেটে কিন্তু অনেক প্লেয়ার আছে, উদ্যোক্তা আছে, যারা কিনা আপনার স্ট্র্যাটেজি যদি তাদের কাছে ভালো লাগে এবং লজিকেবল মনে হয়, তারা ফুল সেম টু সেম কপি করে মার্কেটে নেমে পড়বে। এবং ওরা চাইলে আপনার আগেও চলে যেতে পারে অনেক বেশি সেল টেল করে। কিন্তু ওদেরকে আবার আপনাকে বিট করে কাজ করতে হবে। তখন আপনি আরেকটা ডিফারেন্ট অফার তৈরি করবেন যে কেউ যদি 3টা গুড় নেয় তাহলে সে ফ্রি শিপিং পাবে। আর আপনার যে এক্সিস্টিং কাস্টমার, তাদেরকে তো আপনি ফোন কলের মাধ্যমে অর্ডার কনফার্ম করবেন, তাই না? তো ফোন কলের সময় আপনি তাদেরকে বলে দিবেন আপনি যে আজকে নিলেন, এর পরবর্তীতে আপনি যখনই গুড় নেবেন আমাদের কাছে, আপনি 10% ডিসকাউন্ট পাবেন। 10% ডিসকাউন্টের মানে হলো ওনাকে কিন্তু ওনার কাছে প্রোডাক্ট সেল করার জন্য কিন্তু আমাদের আলাদা কোনো অ্যাকুইজিশন কস্ট প্রয়োজন হইতেছে না ফেসবুক অ্যাডের মাধ্যমে। ফেসবুক অ্যাড দিলে তো আমাদের 100-150 টাকা খরচ হয় একটা প্রোডাক্ট সেল করতে নর্মালি, আরো কমও হয়। ওই খরচটা কিন্তু বেঁচে যাবে ওনাকে যদি আমি এই জিনিসটা বলি যে ভাই, আপনি আমার এক্সিস্টিং কাস্টমার, আমি এর পরের থেকে আপনাকে 10% ডিসকাউন্টে আমার গুডটা পাঠিয়ে দিব। আপনি জাস্ট আমাকে একটা কল দিবেন, বা প্রতি মাসের একটা সময় আমরা একটা কল দিব আপনাকে অর্ডারটা কনফার্ম করার জন্য। আপনি অলওয়েজ 10% ডিসকাউন্ট পাবেন যতবার নেবেন। তাহলে সেই কাস্টমারটা কিন্তু একটু নিজেকে স্পেশাল মনে করবে। ঠিক আছে? এই জিনিসটা করা উচিত। বাট এটা ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলো করে না। ওরা হচ্ছে কম্পিটিটরকে হচ্ছে টার্গেট করে অনেক ধরনের স্ট্র্যাটেজি সাজায় আর কি। তো এই জিনিসগুলা একটা বিজনেসকে হেল্প করে। আর যে বিষয়টা, সেটা হচ্ছে টেস্টিং। কম্পিটিটর আপনার সব প্রসেস কপি করে ফেলছে, তাহলে এখন যে প্রসেসটা কপি করে ফেলো কম্পিটিটর, ওকে বিট করার জন্য আমাদের নতুন একটা অফার সাজাইতে হবে। নতুন অফার সাজানোর পর সেটা আবার টেস্টিং করতে হবে। টেস্টিং করে দেখতে হবে যে রেজাল্ট কেমন আসে, মানুষ আসলে এই অফারটা অ্যাকসেপ্ট করতেছে কিনা। যদি অ্যাকসেপ্ট না করে আরেকটা টেস্ট করেন, আরেকটা ভিন্ন ওয়েতে অফার তৈরি করেন, তারপর সেটা টেস্ট করেন। তাহলে কি বুঝতে পারছেন এই বেসিকটা? জি স্যার। ওকে, তাহলে আমরা ক্লাসে যাই।
তাহলে আমরা ক্যাম্পেইনের সকল উদ্দেশ্যগুলা মোটামুটি জানি, তাই না? এই উদ্দেশ্যগুলো সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা হয়েছে, বাট আমরা ইমপ্লিমেন্ট করি নাই কিছুই। আচ্ছা, এবি টেস্টিং এটা আমরা বাকি রাখলাম, এটা আমরা পরে দেখব যখন সেলস ক্যাম্পেইন করব। এটা আমরা বাকি রাখলাম। বিভিন্ন টাইপের অ্যাড ফরম্যাট, কি কি অ্যাড ফরম্যাট আছে সেগুলো আমরা আজকে একটু দেখতে পারি। ধরেন যে ট্রাফিক ক্যাম্পেইনে যাই, আমাদের ট্রাফিক ক্যাম্পেইন ছিল, হোমওয়ার্ক সবাই করছেন মোটামুটি। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো লার্ন। আচ্ছা, ক্যাম্পেইনের নাম দিই ট্রাফিক। আমরা হচ্ছে ফরম্যাট নিয়ে কাজ করব, বিভিন্ন অ্যাড ফরম্যাট। সব ঠিক থাকবে, সব সেম। আমরা নেক্সটে যাই, অ্যাড সেট লেভেলে, এখানে ওয়েবসাইট দিই, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, সবকিছু ঠিক থাকুক, চেঞ্জ করলাম না। তো এমএফআই ফ্যাশন, আমরা হচ্ছে এই ব্র্যান্ডটাকে প্রমোট করি সব সময়। তো এখানে দেখেন, আমরা তো ক্রিয়েট অ্যাড করবো, এক্সিস্টিং পোস্ট না, অ্যাড ক্রিয়েট করব নতুন। এখানে মিডিয়া সেটআপ আছে। মিডিয়া সেটআপের দুইটা ধরন আছে, একটা হচ্ছে ম্যানুয়াল আপলোড। ম্যানুয়াল বলতে বোঝাচ্ছে আমি নিজে যেগুলা করব সেটাই একটা অ্যাড। আর অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ, ওয়েবসাইটের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকে একটা লিস্ট আকারে যদি আমি ক্যাটালগ তৈরি করি, সেই ক্যাটালগ যদি আমি এই অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করি, তো অ্যাডভান্টেজ ক্যাটালগটা সেখানে চলে আসবে। এই ক্যাটালগ অনুযায়ী আমাদের প্রোডাক্ট এখানে আমরা সেল করতে পারবো। এখন ম্যানুয়াল আপলোডই থাকি আমরা, অ্যাডভান্টেজটা পরে দেখি। ম্যানুয়ালে কি কি করা যায়? ফরম্যাট, অ্যাডের ফরম্যাট এটা, ঠিক আছে? অ্যাডটা আসলে দেখতে কেমন দেখাবে, এবং তিনটা ফরম্যাট আছে, তিনটা ফরম্যাটের ভিউটা হচ্ছে তিন রকমের। তো সিঙ্গেলের ক্ষেত্রে কি হয় দেখেন, সিঙ্গেলের জন্য আমরা একটা অ্যাড সেট আপ করি। ধরেন এই যে জিন্সটা, দেখেন সিঙ্গেল ইমেজ, তাই না? সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও, আমি চাইলে ভিডিও দিতে পারতাম। সিঙ্গেল ইমেজ বা ভিডিওর অ্যাডটা ঠিক এরকম দেখায়। আচ্ছা, আমরা একটু স্যাম্পল টেক্সট দিয়ে রাখি, লেভেল অফ ইয়োর, ওকে। এরপর একটা হেডলাইন দিতে হবে, তাই না? এটা আমরা দিয়ে দিলাম একটা হেডলাইন, একটা ডেসক্রিপশন দিতে পারি, ক্যাশ অন ডেলিভারি। বাটন হচ্ছে শপ নাও। পিক্সেলটা কানেক্ট করা আছে কিনা দেখি, পিক্সেলটা কানেক্ট করা আছে। এখন ওয়েবসাইটের লিংক দিতে হবে, ওয়েবসাইটের লিংক কই পাবো? এটা হচ্ছে ওয়েবসাইটের লিংক, প্রোডাক্টের লিংক, প্রোডাক্টের লিংক দিয়ে দিলাম। ওকে, আমাদের অ্যাড সেট আপ কমপ্লিট। তো এই অ্যাডটা আমি যদি একটু এক্সপান্ড করি, বড় করে দেখতে চাই, আমি যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এক্সপান্ডে যাব। দেখেন, এটা হচ্ছে আমাদের অ্যাড। অ্যাডটা মানুষ এভাবেই দেখবে যদি আমরা সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও ইউজ করে এভাবে অ্যাড দিই। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, বিভিন্নভাবে শো করে, দেখেন। আচ্ছা, এই নিচে যে ক্যাটালগ দেখতে পাচ্ছেন, এই যে আদার প্রোডাক্টগুলো এখানে শো করতেছে, এটা কিন্তু শো করার কথা ছিল না।
তো আমরা কি করব, এটা না দেখানোর জন্য এই যে এখানে দেখেন ক্রিয়েটিভ সেটআপ, ক্রিয়েটিভ সেটআপের নিচে সাইট লিংক এবং ক্যাটালগ আইটেম এগুলোকে চেঞ্জ করতে হবে। এগুলোকে চেঞ্জ করার জন্য এই যে এডিট সোর্স, ক্যাটালগ, ডিসকানেক্ট, ডিসকানেক্ট করে দিলাম, এখন সেভ দিলাম। এখন আর দেখাবে না এখানে। এখন আমি যদি জানতে চাই যে কোন প্লেসমেন্টে কোন প্ল্যাটফর্মে কিভাবে আমাদের অ্যাডটা শো করতেছে, এটা আমি যদি একটু মানে চেক করতে চাই, যাচাই করতে চাই, আমি এখানে ক্লিক করব অ্যাডভান্স প্রিভিউতে। অ্যাডভান্স প্রিভিউতে দেখেন, অ্যাডভান্স প্রিভিউতে দেখেন এই যে ফেসবুক ফিড আমরা সবসময় যে জায়গায় স্ক্রল করি, এখানে এরকম ভাবে অ্যাডটা দেখাবে। ইনস্টাগ্রাম যখন আমরা স্ক্রল স্ক্রল করি, ইনস্টাগ্রামে এরকম দেখাবে। ইনস্টাগ্রাম স্টোরি এভাবে দেখাবে, এটা ফেসবুক স্টোরি। ফেসবুকের ভিডিও ফিডে ঠিক এরকম ভাবে আমাদের অ্যাডটা দেখাবে। ইনস্টাগ্রাম এক্সপ্লোর, তারপর ফেসবুক মার্কেট প্লেস, এই যে দেখেন ফেসবুক মার্কেট প্লেসে এরকম দেখাবে। ফেসবুক মার্কেট প্লেসেও কিন্তু আমরা অ্যাড দেখি। আর এটা হচ্ছে ইনস্টাগ্রাম রিল, ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ফেসবুক রিলস। এটা হচ্ছে অ্যাডস অন ফেসবুক রিলস। ফেসবুক রিলসে ভিডিও দেখতেছেন, তো নিচে চলে আসছে হচ্ছে সেই বক্সটা, অ্যাডের বক্সটা। এটা হচ্ছে বলে অ্যাডস অন ফেসবুক রিলস। ফেসবুক প্রোফাইল ফিড, আপনি কারো ধরেন প্রোফাইল ভিজিট করতেছেন, সেখানেও আপনি অ্যাড দেখতে পাবেন। মানে এমন জায়গা নাই যে ফেসবুক অ্যাড দেয় না, সব জায়গায় অ্যাড দিতেছে। এটা হচ্ছে ইনস্ট্রিম ভিডিও। ফেসবুক রাইট কলাম, রাইট কলাম বোঝেন? রাইট কলাম কোনটা বলেন তো? রাইট কলাম, ফেসবুক রাইট কলাম, এটা হচ্ছে এই যে এখানে দেখেন। আমি যদি আমার হোম পেজে যাই, একটা রিফ্রেশ দিই, এই যে দেখেন এখানে দুইটা অ্যাড দেখতে পাচ্ছি না? এগুলোকে বলে রাইট কলামের অ্যাড, বুঝছেন? এটা এরকম দেখাইতেছে। আচ্ছা, এরপর হচ্ছে সার্চ রেজাল্ট, ইনস্টাগ্রাম এক্সপ্লোর, তারপর ইনস্টাগ্রাম সার্চ রেজাল্ট, অডিয়েন্স নেটওয়ার্ক, এটা নেটিভ অ্যাড, আরো আছে লোড ভেরিয়েশন, মেসেঞ্জার স্টোরি, মেসেঞ্জার ইনবক্স। মেসেঞ্জার ইনবক্সেও কিন্তু আমরা এই ধরনের অ্যাড দেখতে পাই যখন মেসেঞ্জারে কারোর সাথে চ্যাট করি। মেসেঞ্জারের যে কন্ট্যাক্ট লিস্টগুলো থাকে একটা একটা করে এরকম নিচে নিচে, ওইখানেও কিন্তু এই অ্যাড আসে। মেসেঞ্জার স্টোরিতেও এরকম অ্যাড আসে। তো এগুলো ছিল অ্যাডের প্রিভিউ, কোন প্লেসমেন্টে কিভাবে অ্যাডটা যায় ওটা আমরা এইভাবে দেখতে পাই। তাহলে সিঙ্গেল ইমেজ অর ভিডিও এটা আমরা শেষ করলাম। আচ্ছা, এখানে আপনি চাইলে যে কোনো টাইপের ভিডিও ইউজ করতে পারেন। মাল্টিপল ইমেজের একটা ট্রানজিশন দিয়ে ভিডিও বানাইলেন, সেটাও দিতে পারেন। স্লাইড শো দিতে পারেন, বা একটা ভিডিও যেখানে জিন্সটাকে হচ্ছে কেউ ইউজ করতেছে কিংবা জিন্স পরে হাঁটতেছে, ঠিক আছে? যে প্রোডাক্ট যেভাবে প্রমোট করা যায় ওইটাই হচ্ছে একটা ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করা যায়। আচ্ছা, সম্ভবত ভিডিও নাই। আচ্ছা, তো ক্যারোজেল, ক্যারোজেল ফরম্যাটে আমাদের অ্যাডটা কেমন দেখাবে এটা আমরা চলেন একটু দেখি। ম্যানুয়ালি থাকবে, আর ম্যানুয়াল আপলোড থাকবে। আমরা ক্যারোজেলে যাই। ক্যারোজেলে যাওয়ার পর দেখেন অ্যাডের প্রিভিউ আর শো করতেছে না। এখন কি করতে হবে? ক্যারোজেল অ্যাড সিলেক্ট করা হয়েছে, অ্যাড ক্রিয়েটিভে আসেন। অ্যাড ক্রিয়েটিভে দেখেন সিলেক্ট অ্যান্ড অপটিমাইজ ইউর অ্যাড টেক্সট মিডিয়া এনহান্সমেন্ট। ওকে, ক্যারোজেল কার্ড, ক্যারোজেল কার্ডস, কার্ডস দেখেন কয়টা? এখানে 0 of 10 কার্ডস অ্যাডেড। মানে হচ্ছে আপনি, এখনো আমি কোনো কার্ড ইউজ করি নাই, তো আমি টোটাল 10টা কার্ড ইউজ করতে পারবো মিনিমাম। এই যে বলতেছে যে অ্যাটলিস্ট 2টা কার্ড ইউজ করতে হবে, আদারওয়াইজ ম্যাক্সিমাম 10টা কার্ড আমরা ইউজ করতে পারবো। মানে 10টা প্রোডাক্ট আমরা প্রমোট করতে পারবো, 10টা প্রোডাক্টের ছবি, বা একটা প্রোডাক্টের ছবি 10টা ডিফারেন্ট পিকচারে আমরা প্রমোট করতে পারবো। ওকে, তো প্রথমে আমাদের নিতে হবে কার্ড। কার্ড কি?
কার্ডে দেখেন কি কি নেওয়া যায়। ইমেজ নিতে পারি কার্ড হিসেবে, ভিডিও নিতে পারি কার্ড হিসেবে, বা প্রিভিয়াস অ্যাড থেকে একটা কার্ড নিতে পারি। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে ইমেজ নিব। ধরেন যে প্রোডাক্টের ইমেজ ডাউনলোড করি। আর কি নেওয়া যায়? তিনটা নিলাম, সবগুলাই জিন্স। আচ্ছা, এগুলো আমরা আপলোড করব এখন। আপলোড করবো এই যে এখান থেকে আপলোড 1 2 3 4। ওকে, আপলোড হয়ে গেছে। আমরা ফার্স্টে এটা রাখি। দেখেন একটা কার্ড আমরা হয়ে গেছে এখানে, এই যে একটা কার্ড হলো। এখন আমি আরেকটা নেব, এটা নিলাম, আরেকটা কার্ড হলো, এরকম আরেকটা নেব, এরকম লাস্ট আরেকটা নেই। টোটাল 4টা কার্ড নিলাম, 4টা ডিফারেন্ট প্রোডাক্ট নিলাম, তাই না? দেখেন এই যে এটা কেমন দেখাইতেছে, এই যে একটা, এরপর আরেকটা, এরপর আরেকটা, এরপর আরেকটা, এরপর হচ্ছে ওয়েবসাইটের নাম। ওকে, তো এখন এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্ট গুলোর ইন্ডিভিজুয়াল ডিটেলস দিতে হবে। যে প্রথম প্রোডাক্টটা ছিল কি, এটা, তাই না? এটার ডিটেলস কই পাবো? মেন মেন ক্যাটাগরিতে গেলে পাবো, এই যে এখানে। এটার লিঙ্কটা আগে কপি করি, প্রোডাক্টের লিঙ্ক। প্রোডাক্টের লিঙ্কটা আমি এখানে দিব। দেখেন এখানে কিন্তু 4টা, প্রথমটা ছিল এই যে এই প্রোডাক্ট, এটা। এটা এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে ডিটেলসটা বের করতে হবে। নিচে হেডলাইন পাবেন, ডেসক্রিপশন পাবেন এবং ওয়েবসাইট ইউআরএল পাবেন, মানে হচ্ছে প্রোডাক্টের ইউআরএলটা। তো এই প্রোডাক্টের ইউআরএলটা আমি বসিয়ে দিলাম, এবং প্রোডাক্টের নাম কি এটাও আমি দিয়ে দিব, ডেনিম ব্লু জিন্স। ডেনিম ব্লু জিন্স, ওকে। দেখেন অ্যাড হয়ে গেছে না? শপ নাও বাটন আসছে, তারপর হচ্ছে প্রোডাক্টের টাইটেল আসছে। হয়ে গেল এটা। এর পরেরটা কি ছিল? ডেনিম ব্লু জিন্স, আরেকটা এই যেটা। এই প্রোডাক্টের লিঙ্ক কপি করি প্রথমে, কপি করে ওয়েবসাইট ইউআরএল এ বসিয়ে দিই। এরপরে হেডলাইন দিতে হবে, প্রোডাক্টের টাইটেল ফেইন্ট ব্লু জিন্স। ওকে, তাহলে 2টা প্রোডাক্ট আমাদের শেষ, দেখছেন? এখন বাকিগুলা শেষ করি। একটা লেডিস জিন্স আছে, এটাকে নিয়ে নিলাম। এই যে ওয়েবসাইট ইউআরএল বা প্রোডাক্ট ইউআরএল এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্রোডাক্টের টাইটেল, বেসিক ডেনিম জিন্স। হয়ে গেল 3 নাম্বার কার্ড। এখন হচ্ছে 4 নাম্বারটা। 4 নাম্বারটা হচ্ছে মেন, এই প্রোডাক্টটা। প্রথমে প্রোডাক্টের লিঙ্ক কপি করি, লিঙ্ক কপি করে এখানে বসিয়ে দিই। তারপর প্রোডাক্টের নাম বসিয়ে দিলাম। ওকে, আমাদের 4টা প্রোডাক্ট সেট আপ করা শেষ। আমরা চাইলে কয়টা ইউজ করতে পারতাম প্রোডাক্ট? 10টা, ম্যাক্সিমাম 10টা ইউজ করতে পারতাম, আর মিনিমাম ছিল 2টা। তো আমাদের যেহেতু জিন্স আর নাই, 4টাই আসলো, তো এই 4টাই আমরা হচ্ছে অ্যাড করে দিতে পারতেছি। দেখেন এখানে কেমন দেখায়, কারেন্ট চলে গেল।
ইলেকট্রিসিটি চলে গেছে। আমি ফোন থেকে আসি, বেশিক্ষণ থাকতে পারবো না। আমি রেকর্ডিংটা